পাশেই মায়া দাঁড়িয়েছিল। সে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। মনে হয় যেন তার চোখের সামনে আজরাইল দাঁড়িয়ে আছে। কে ছিল যার কথায় এমপি পর্যন্ত জায়গা ত্যাগ করলো? পাশেই মায়া দাঁড়িয়েছিল। সে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। মনে হয় যেন তার চোখের সামনে আজরাইল দাঁড়িয়ে আছে। মায়ার বাবার কাজ কারবার দেখে পুরাটা মাথা বিগড়ে আছে। ইচ্ছে করছিল কয়েকটা ঠাটিয়ে লাগাতে, কিন্তু নিজেকে শান্ত করে রাখলাম, কারণ এমনিতেই এমপি সাহেব এসে সবার চোখ কপালে উঠিয়ে দিয়েছে। এদিকে তার উপরে আমি যদি কিছু করি তাহলে সেটা একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। তাই নিজেকে সামলে নিলাম। সবাই এখনো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ সেখান থেকে ক্লাসে চলে এলাম। পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে আছে। অন্যদিকে মায়া এখনো সেই জায়গায় ভ্যাবা চেকা খেয়ে দাঁড়িয়ে আছে। ছোট লোক, তোকে আমি দেখে ছাড়বো। আমার বাবাকে অপমান করা, এটার কড়া প্রতিশোধ আমি নিব। কিন্তু ওকে বাঁচাতে এমপি সাহেব কেন আসলো কলেজে? না, এটা হয়তো কোনো কাকতালীয় ব্যাপার হবে, আর না হয় এই ছেলে হয়তো এমপির উপকার করেছিল কোনো সময়, না হয়তো এমপি ছেড়ে পেলে। কিন্তু আমি তো তোকে কেলিয়ে ছাড়বো। মায়ের কতটুকু ক্ষমতা সেটা তুই সুযোগ মতোই দেখে নিতে পারবি। আর তোর মতন ছোট লোককে সাহায্য করতে আমার বেশি সময় লাগবে, খালি সময়ের অপেক্ষায় আছি। আমি ক্লাসে বসে আছি। স্যার আবার লেকচার শুরু করেছে, কিন্তু ক্লাসের কারোর কোনো মন নেই ক্লাসের প্রতি। সবাই আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে, বিশেষ করে রাফি। দেখতে দেখতে স্যারের ঘন্টা শেষ করে স্যার রুম থেকে বের হতে না হতেই সবাই আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। রাফিও আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। আকাশ, তোমাকে বাঁচানোর জন্য এমপি সাহেব কেন আসলো রে? তুমি খেয়ে সত্যি করে বলো তো। রাফির প্রশ্ন শুনে কি বলবো মাথায় কাজ করছে না, সবকিছু যেন আউলে যাচ্ছে। তাও কোন একটা মিথ্যা বানিয়ে বলে দিলাম যে একটা সময় ওনার দলের ছেলেপেলেদের সাথে কাজ করতাম, তাই উনি আমাকে বাঁচাতে এসেছে। কিন্তু তাই বলে তোমার কথা মতন তারা চলে যাবে? আরে সেটা হয়তো ভালোবাসার খাতিরে করেছে। তাহলে ঠিক আছে। সবাই আবার শান্ত হয়ে গেল আমার মিথ্যা যুক্তি শুনে। কিন্তু আসল ঘটনাটা কি সেটা হয়তো আমিই জানি। যাক, পরিস্থিতি সামলিয়েছে, এটাই অনেক। দেখতে দেখতে সব কয়টা ক্লাস শেষ করে ফেললাম। ক্লাস শেষ করে রাফি আর আমি একসাথেই ক্লাসরুম থেকে বের হচ্ছি, তখনই দেখি ক্লাসরুমের সামনে নাদিয়া দাঁড়িয়ে আছে। এই আকাশ, একটু এক পাশে আয় তো, তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আচ্ছা রাফি, তুমি ক্যান্টিনে গিয়ে বসো, আমি নাদিয়ার সাথে কথা শেষ করে আসছি। আচ্ছা। নাদিয়া আর আমি একপাশে চলে এলাম কথা বলার জন্য। হ্যাঁ বল, কি বলবি? আকাশ, আর একটু হলে তো আজ ধরা খেয়ে যেতিস। হ্যাঁ রে, আর একটু হলেই সবকিছু ফাঁস হয়ে যেত। সবকিছু এমপি সাহেবের কারণে হয়েছে। কিন্তু উনি খবর পেল কি করে রে? তা আমি জানি না, কিন্তু হয়তো কোনোভাবে তিনি খবর পেয়েছেন আমার কথা, তাই তিনি ছুটে এসেছেন। হ্যাঁ, সেটাই হবে। আচ্ছা শোন, শুনতে একটু সামলে থাক। তুই যেহেতু নিজেকে আড়ালে রাখতে চাইছিস, তাহলে নিজেকে গুটিয়ে রাখাই ভালো। হ্যাঁ ঠিকই বলেছিস। আচ্ছা চল এবার ক্যান্টিনে চল। রাফি আমাদের জন্য অপেক্ষা করছে সেখানে। হ্যাঁ চল। নাদিয়াকে নিয়ে ক্যান্টিনে চলে গেলাম। তারপর অনেকটা সময় বসে সেখানে আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম। তারপর নাদিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। রাফিও তার বাসার উদ্দেশ্যে চলে যায়। এভাবেই কলেজ বাসা করতে করতে কয়েকটা দিন কেটে যায়। এর মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা তিনজন যখন বসে আড্ডা দিই তখন মায়া আমাদের আশেপাশে ঘুরঘুর করে। একদিন এভাবে ক্লাস শেষ করে আড্ডা দিচ্ছিলাম, ঠিক তখনই মায়া এসে আমার গা ঘেঁষে বসে পড়ে। এই, আপনি এখানে কেন? ইচ্ছে হয়েছে এসছি। আপনার ইচ্ছে হলে সেটা অন্য জায়গায়, কিন্তু আমার সাথে কেন বসতে হবে আপনার? বললাম তো আমার ইচ্ছে, তোর সাথে বসতে ইচ্ছে হয়েছে তাই এসে বসে পড়েছি। কি নেশা টেশা করে এসেছেন মনে হয়, না অন্য কোনো প্ল্যান চলছে? যেখানে আমার মতন ছোট লোককে আপনার দুই চোখে সহ্য হয় না, সেখানে আমার পাশে এসে বসার ইচ্ছে জেগেছে আপনার। ব্যাপারটা কেমন অদ্ভুত না? আকাশ, আমি এমনিতেই এসে বসেছি তোমার পাশে, আমার ভিতরে কোনো মন্তব্য নেই। আপনার কথা মোটেও বিশ্বাস করি না আমি। সো চলে যান এখান থেকে। না, আমি কোথাও যাবো না। আমি তোর পাশে বসে থাকবো। মায়ার কথা শুনে মেজাজ চটে যাচ্ছে, তাও নিজেকে সামলে নিয়ে সাদিয়াকে বললাম, নাদিয়া চল তো এখান থেকে, আমরা অন্য কোথাও গিয়ে বসবো। হ্যাঁ চল। নাদিয়া, আমি, রাফি উঠে আসতে ধরলাম, ঠিক তখনই মায়া আমাকে খামচে ধরলো। কোথাও যাবি না, আর এখান থেকে এক পাও নড়াচড়া করবি না।
কিন্তু কেন? আমি আপনার কথা কেন শুনবো? কারণ তুই আমাকে ভালোবাসতি, তাই শুনবি। মায়ার কথা শুনে চরম লেভেলের হাসি চলে আসলো। হাসালেন আপনি। শোনেন, ভালোবাসতাম ঠিক, কিন্তু এখন ততটাই ঘৃণা করি আপনাকে। আপনার মতন মানুষ ভালোবাসারই যোগ্য না। সো চললাম। এটা বলে আমি এক ঝাটকা দিয়ে মায়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর সেখান থেকে চলে এলাম। যত সব পাগল ছাগলের পাল্লায় পড়তে হয় আমাকে। এদিকে মায়া ঠায় সামনে দাঁড়িয়ে কান্না করে দিয়েছে, কিন্তু কেন কান্না করছে সে নিজেও জানে না। সে আকাশের উপরে ক্ষিপ্ত ঠিক আছে, কিন্তু হুট করে তার মন কেন জানি বেফাস একটা বায়না করে বসে, যে আকাশের সাথে গিয়ে বসে থাকতে, তার সাথে গিয়ে কথা বলতে। তার প্রতি কেমন যেন একটা দুর্বলতা কাজ করছে মায়ার। আমি জানি না যে আমার মন হঠাৎ করে কেন এমন বায়না করলো, তবে সত্যি কোনো উদ্দেশ্য ছাড়া আমি তোর কাছে এসেছিলাম, কিন্তু তুই আমাকে দূরে ঠেলে দিলি, আমাকে অপমান করলি। তুই এসব করে সত্যি তোর পাপের পাল্লা ভারী করলি। আমাকে অপমান করা আর আমার বাবাকে অপমান করার শোধ আমি সময় মতো নিয়ে নিব। আর বিশেষ করে তুই নাদিয়া মেয়েটার সাথে চলাফেরা করিস, সেটা দেখলেও আমার কেমন যেন গা জ্বলে। ইচ্ছে করে তোকে বুক ফেরে ভিতরে লুকিয়ে রাখি, কারোর সাথেই তোকে কথা বলতে না দিই। কিন্তু তুই ওই যাদব মেয়ে নাদিয়ার সাথে ঘনিষ্ঠ হয়ে উঠেছিস। ওই মেয়েকেও আমি ছাড়বো না, তোদের দুটিকেই আমি শেষ করে দিব। আমার মন যখন তোকে একবার কাছে নিয়েছিল, তাহলে তুই আমার ব্যবহার করা জিনিস, আর আমি আমার ব্যবহার করা জিনিস কাউকেই দিই না, কাজ শেষে ছুঁড়ে ফেলে দিই। তাই তোকেও ছুঁড়ে ফেলে দিব। আমার জিনিসের উপরে অধিকার শুধু একমাত্র আমারই থাকবে, যা আমি ব্যতীত অন্য কারণ। মায়া এসব বলছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এদিকে আকাশ, নাদিয়া আর রফি অন্য জায়গায় বসে আড্ডা দিচ্ছে। আকাশ, সত্যি মায়া মেয়েটার মাথায় হয়তো প্রবলেম আছে। নাদিয়া হয়তো থাকতে পারে, কিন্তু আমি শিওর নই। তবে যেটুকু শিওর তা দিয়ে বলতে পারি যে মেয়েটার আমাকে দেখে জেলাস হয়। তা আমিও দেখে লক্ষ্য করেছি। আচ্ছা চল, এখন এসব বাদ দিয়ে উঠা যাক। তোর তো আবার আজকে আমার সাথে একটা জায়গায় যাওয়ার কথা। হ্যাঁ চলো। নাদিয়ার সাথে চলে এলাম। আর একটা জায়গায় কাজ আছে বলতে, নাদিয়ার বাসায় আজ আমার দাওয়াত। রাফি সামনে থাকায় সে কথাটাকে অন্যভাবে ঘুরিয়ে বলেছে। আর নাদিয়ার বাসায় দাওয়াত দেওয়ার কারণ হচ্ছে তার বাবার সমস্যাটা আমি সমাধান করে দিয়েছি, তাই তিনি আমাকে দুপুরে খাবারের জন্য যেতে বলেছেন। নাদিয়া আর আমি গাড়ি করে তার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তাদের বাসায় গিয়ে দেখি সান্দার আয়োজন করা হয়েছে খাবারের। সারাটা দুপুর নাদিয়ার বাসাতেই ছিলাম, খাওয়া দাওয়া করেছি। তারপর বিকেলে চাটা খেয়ে নিজের বাসায় এসেছি। দিনটা বেশ ভালোই কেটেছে। সেখান থেকে এসে রাতের বেলা একটু পড়ে টরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে কলেজে চলে গেলাম। কলেজে প্রবেশ করতেই মায়া আমার কলার ধরে টেনে দেওয়ালের সাথে চেপে ধরলো। মায়ার কাণ্ড দেখে আমি তো পুরা অবাক। আই ছোট লোক, তোকে শেষবারের মতন বলছি, আমি চাই তুই আবার আমার সাথে আগের মতো চলাফেরা কর, আবার আগের মতো করে ভালোবাস। আর ওই মেয়ে থেকে দূরে থাক, কারণ ওই মেয়েকে তোর পাশে দেখলে আমার কেন জানি সহ্য হয় না। আপনার মতো অহংকারী মেয়ের সাথে কোনোদিন ভালোবাসা নামক শব্দটা যায় না। সো আপনার সাথে কোনোদিন এই আর কোনো কিছু ঠিক হবে না। এই বস্তি ছেলে, শুনে রাখ, তাহলে তোর মরতে হবে। অনেক অহংকার এসে গেছে তোর মাঝে। হ্যাঁ, নামি দামি কলেজে পড়ে তুই যে বস্তির ছেলে সেটা ভুলেই গেছিস, তাই সেটা তোকে মনে করিয়ে দেবো এবার। আরে ছাড়েন তো, আপনি যা পারেন গিয়ে করেন। আপনার ওসব হুমকি টুমকিতে আমি ভয় পাই না। আমিও দেখব কতদূর কি করতে পারেন আপনি। এবার চললাম বলে মায়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে এলাম। তারপর সোজা ক্লাসে চলে আসি। সবার সাথে মিলেমিশে ক্লাসটা শেষ করলাম, কিন্তু মায়া ক্লাসে আসেনি। দূর, সে না আসলে আমার কি, না আসলে না আসুক, কপাল পোড়া গেলে তার যাবে, আমার নয়। আমার মতন আমি থাকবো। ক্লাস শেষ করে বের হয়ে গেলাম আমি আর রাফি। নাদিয়া হয়তো ক্যান্টিনে অপেক্ষা করছে আমাদের জন্য। ক্যান্টিনটা কলেজের সামনে বরাবর রাস্তার অপর পাশে। কলেজের গেট অতিক্রম করে যেই না ক্যান্টিনের দিকে যাব, তখনই দেখি মায়া অনেক ছেলেপেলের সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। সে আমায় ছেলেগুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই যে এই ছেলেটা, তাকে আপনাদের মারতে হবে, একদম পুরোপুরি মেরে ফেলতে হবে তাকে। মায়া শহরের অনেক কয়টা মাস্তানকে ভাড়া করে আনে আকাশকে মারার জন্য। ছেলেগুলোর লিডার যে আছে সে ছেলেপেলেকে বলে, এই মালটাকে তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আয়, ওর কাহিনী তাড়াতাড়ি শেষ করে যেতে হবে। ছেলেপেলেগুলো লিডারের কথা মতন আকাশকে রাফির সাথে থেকে তুলে নিয়ে যায়। কিন্তু অবাক করা কাণ্ড তখনই ঘটে
যখন লিডারটা আকাশকে দেখে, সে আকাশকে দেখে ঠাস করে মায়ার গালে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। মায়া থাপ্পড় খেয়ে ভাড়া করার লোকদের দিকে থ হয়ে তাকিয়ে আছে। এই বেয়াদব, তুই কাকে মারার জন্য আমাদের ভাড়া করেছিস? তুই কি জানিস যাকে মারার জন্য আমাদের তুই ভাড়া করেছিস সে কোনো সাধারণ মানুষ না? মানে কি ভাইয়া? ও কে তাহলে যে আপনার এত ভয় পাচ্ছেন এই বস্তির ছেলেকে? আবার কয়েকটা থাপ্পড় পরে মায়ার গালের উপর। সম্মানের সাথে কথা বলবি। ভাইয়ের নামে একটা বাজে কথা বললেও সোজা কবরে পাঠিয়ে দিব তোকে। বদমাশ মেয়ে, তুই তো আজ আমাদের সবাইকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিলি পুরো। তুই আজরাইলকে মারার জন্য মানুষ ভাড়া করে নিয়ে এসেছিস। ফাজিল মেয়ে, ওনাকে আমরা কেন, আমাদের নতুন 1000টা গুন্ডা একসাথে আসলে ওনার কিচ্ছু করতে পারবো না। বেয়াদব মেয়ে, ইচ্ছে করছে তোকে মেরে এখানে তক্তা বানিয়ে দে। মায়া ওদের কথা শুনে থতমত খেয়ে যায়। কি আকাশ, আর কিসের এত পাওয়ার তার? অন্যদিকে লিডার দৌড়ে গিয়ে আকাশের পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে। এই দৃশ্য দেখে আশেপাশে যত ছাত্রছাত্রী ছিল তাদের সবার চোখ জোড়া গোলক ধাঁধার মতন ঘুরপাক খেতে থাকে। সবার মনে একটাই প্রশ্ন, কে এই ছেলে যার কাছে সে এমপি মাফ চায়, যার পায়ের কাছে সে শহরের নাম করা গুন্ডারা হুমড়িকে পড়ে? কারোর মাথায় যেন কিছুই কাজ করছে না। তবে সবাই একটা জিনিস শিওর হয়ে গিয়েছে, যে এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়। এই ছেলে কোনো এক ভয়ঙ্কর রক্তচোষা, যার সামনে বড় বড় নেতাদেরও হাওয়া টাইট হয়ে যায়। এই ছেলের মধ্যে সত্যি সেরিয়ালের শক্তি লুকিয়ে আছে। আজকের পর যেন তোদেরকে আর আমার চোখের সামনে না দেখি। আর তোরা টাকার লোভে যাকে তাকে মারতে চলে আসিস। তোদের মধ্যে কি বিবেক বিবেচনা বলতে কিছুই নেই? ভাই, সত্যি আমাদের ভুল হয়ে গেছে। আজকের পর কোনোদিন আর এসব কাজ করবো না। হ্যাঁ, যা আমার চোখের সামনে থেকে। আকাশের কথা শুনে লিডার মাটি থেকে উঠে দাঁড়ায় আর তার দলবল নিয়ে হাঁটা দেয়। কিন্তু কি মনে করে যেন লিডারটা আবার পেছন ফিরে আসে। এই দেবাকি মেয়ে, শুনে রাখ, তুই যদি ভাইকে মারার জন্য আর কোনো চক্র পাকিয়েছিস তাহলে ধরে রাখ সেটাই তোর শেষ দিন। আর একটা কথা বলেছিলি যে ভাই বস্তির ছেলে, শুনে রাখ, ভাই এমন একজন মানুষ যার বাসার কাজের মেয়ের যোগ্যতাও তোর নাই। তোর বাবার মতন ওসি ভাইয়ের পকেটে 1000 খানেক থাকে। তো ভবিষ্যতে কিছু করার আগে ভেবে চিন্তা করবি। চললাম এবার। ভাড়া করা মাস্তান সবকটা চলে গেল। এদিকে সবাই আকাশের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে, বিশেষ করে মায়া। মায়া ভয়ে পুরোপুরি চুপসে গেছে। এই ছেলে কিসের এত ক্ষমতা তার, যার সাথে কেউ টক্কর দিতে চায় না? সবাই উল্টো রাস্তা ধরে না। এই ছেলের হিস্ট্রি জানতেই হবে আমার। এই দেমাগি মেয়ে, দেখলি তো খেলা কাকে বলে? শোন, তোর মতন সাধারণ ওসির মেয়ে আমার কিছুই করতে পারবে না। আমি এমন গভীর জলের মাছ যেই গভীরতায় জাল পর্যন্ত পৌঁছায় না। আর আমাকে ধরবে কি? সো এখনো সময় আছে, ভালো হয়ে যা, না হয় এমন ভাবে সাহায্য করবো তোকে এরপর থেকে আর কোনোদিন কাউকে মুখ দেখানোর মতো ক্ষমতা থাকবে না তোর। এই রাফি, ক্যান্টিনে চলো। রাফিকে নিয়ে ক্যান্টিনে চলে গেলাম। সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমি জানি সবার মনে কি ঘুরপাক খাচ্ছে, কিন্তু কেউ সামনে এসে জিজ্ঞেস করার মতন সাহস করতে পারছে না। ক্যান্টিনে গিয়ে দেখি নাদিয়া বসে আছে। আকাশ, মানুষ মনে হয় তোকে শান্তি মতো থাকতে দিবে না। হ্যাঁ রে, তাই তো দেখছি। যতই চেষ্টা করি ভালো থাকার, কিন্তু মানুষ এসে আমাকে উস্কে দিবেই। হয়েছে, থাক, আর মাথা গরম করতে হবে না। যা হয়েছে হয়েছে, আর বাকি কিছু হলে সেটা সময়ে দেখা যাবে। এখন সব কিছু হাত থেকে ঝেড়ে ফেল। হ্যাঁ, ঠিকই বলেছিস। নাদিয়ার সাথে কথা বলছিলাম, কিন্তু রাফি পাশ থেকে আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আকাশ, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? হ্যাঁ, করো। তুমি কে, সত্যি করে বলো তো? তোমাকে দেখে তো সাধারণ মানুষ মনে হয়, কিন্তু আজ দুদিন ধরে চোখের সামনে যা দেখছি তাতে তো তোমাকে আমার অস্বাভাবিক কেউ মনে হচ্ছে। মনে হচ্ছে যেন তোমার এই চেহারাটা নকল, এই চেহারাটার পেছনে কেউ আছে। রাফি, এখন সব কথা বাদ দাও। সময় এলে সবটাই জানতে পারবে আমি কে। আচ্ছা ঠিক আছে। তারপর নাদিয়া, আমি, রাফি নিজেদের মতন কথা বলতে শুরু করলাম, কিন্তু মানুষের চোখ পাকানো এখনো বন্ধ হয়নি। সবাই বাঁকা চোখে আমাকে দেখছে। দূর দেখলে দেখুক, তাতে আমার কিছুই আসে যায় না। আমি আমার মতন নর্মাল থাকার ট্রাই করলাম, কিন্তু মায়া সেটা আমায় থাকতে দিল না। সে হঠাৎ করে ক্যান্টিনের মাঝে এসে আমাকে সবার সামনে জড়িয়ে ধরে। আকাশ, আবার ভুল হয়ে গিয়েছে, প্লিজ তুমি আমায় মাফ করে দাও। আমি না জেনে তোমার সাথে ওসব করেছি। আমি না জেনে তোমাকে বস্তির ছেলে বলে অপমান করেছি। আমি তার জন্য ক্ষমা চাইছি। তবে এখন তোমার বিষয় নিয়ে আমার আর মাথা ব্যথা নেই। তুমি যে হবে হও, তোমাকে আমার চাই। কিন্তু আমার তো আপনাকে চাই না, আর আমি তেমন কেউ না। আমি বস্তির এই ছেলে,
সো নিজেকে গুটিয়ে রাখুন আমার থেকে। তোর না চাইলে না, কিন্তু আমার তোকে চাই তো চাই। সরি, আমি আপনার সাথে আর কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। তুই রাখবি, তোর ধারে রাখবে কি? তুই একটা গুন্ডা এসে আমাকে হুমকি দিয়েছে বলে নিজেকে অনেক বড় কিছু ভাবিস, তাই না? না, আমি তো নিজেকে কিছুই ভাবছি না। তাহলে সম্পর্ক রাখতে সমস্যা কোথায় তোর? না আমার মতন তোর মাঝেও অহংকার এসে গেছে? এমনটাই যদি হয় তাহলে কিন্তু অনেক খারাপ হবে। তুই যেই হোস না কেন, আমার থেকে উচ্চ বংশের নয় তুই। আমার আর মাথায় রাখিস, আমার বাবা থানার ওসি। মায়ার কথা শুনে পাশ থেকে নাদিয়া হেসে ওঠে। এই মেয়ে, বংশ আর বাবার পাওয়ার নিয়ে এখন এতই বড়াই, তাহলে ওর মতন ছেলের পেছনে পড়ে আছো কেন? নিজের মতন থাকলেই তো পারো। এই মেয়ে, তুই কোনো কথা বলবি না। তুই যত সব নষ্টের মূল, তোর জন্যই সব হয়েছে। তুই ওর ব্রেন ওয়াশ করেছিস। মুখের ব্যবহার ঠিক করেন। না, আমি মুখের ব্যবহার ঠিক করব না। আমি বলেছি তো যে আমার তোকে চাই। এই নাদিয়া, চল তো এখান থেকে। ওর মতো ফালতু মেয়ের সাথে কথা বলাই বেকার। হ্যাঁ চল। মায়াকে রেখে আকাশ, নাদিয়া, রাফি তিনজন হাঁটা দেয়। আকাশ, আমি কিন্তু তোকে শেষ করে দিব বলে দিলাম। তুই এখান থেকে এক পাও নড়বি না। যা পারেন করেন। মেয়েটার আসলেই মাথা খারাপ। ক্যান্টিন ছেড়ে আমাদের মতন আমরা চলে আসতে ধরলাম, ঠিক তখনই মায়া পিছন থেকে দৌড়ে এসে আমার মাথার মধ্যে গ্লাস দিয়ে সজোরে এক বাড়ি লাগিয়ে দিল। সাথে সাথে গ্লাস ফেটে মাথায় ঢুকে গেছে। মাথা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। মায়ার কাণ্ড দেখে থ হয়ে দাঁড়িয়ে আছে। পাশ থেকে নাদিয়া চেঁচিয়ে উঠল, এই বেয়াদব মেয়ে, তুই এটা কি করলি? ওর অবস্থান দেখিয়েছি। সে নিজেকে বড় কিছু ভেবেছিল, কিন্তু সত্যিকারেতে সে আমার পায়ের সমান না। তারপরে অনেক অহংকার এসে গেছে তার মাঝে, তাই তাকে তার অবস্থানটা দেখিয়ে দিল। এবার শান্তি আছে। এই বেয়াদব মেয়ে, তুই নিজেকে অনেক বড় কিছু মনে করিস? হ্যাঁ, তুই জানিস এই আকাশ মাহমুদ কার ছেলে? নাদিয়া আকাশের পরিচয় বলতে যাবে, ঠিক তখনই আকাশ নাদিয়ার বুক চেপে ধরে। নাদিয়া বাদ দে, ওর সাথে কোনো কথা বলে লাভ নেই। আজকের উত্তরটা তাকে আমি সময় মতন দিয়ে দিব। এখন চল এখান থেকে। আরে এই বেয়াদব মেয়ে, সে কে তাকে আমি ভালো করেছি। তাকে আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। সে একটা বস্তির ছেলে, আর তার বাবাও হয়তো বস্তির কোনো দিনমজুর। আর সে হয়তো দলবল করে কিছুটা নাম কামিয়েছে, তাই তাকে ছেলে পেলে মারতে আসে। কিন্তু শোন, এসব পাওয়ার আমার সামনে চলবে না। একদম বাবাকে বলে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। মায়া, আকাশ আর নাদিয়া এটা সেটা বলেই যাচ্ছে, কিন্তু তারা কোনো রিয়াকশন না করে তাড়াতাড়ি সেখান থেকে জায়গা ত্যাগ করে। আকাশ, তুই আসলেই পাল্টে গেছিস। ওকে ওর জায়গাটা একটু দেখিয়ে দেওয়া উচিত ছিল। তোর আসল পরিচয়টা দিলে তার অহংকার উল্টো রাস্তা ধরে পালিয়ে যেত, কিন্তু তুই দিতে দিলি না। নাদিয়া, সবসময় সবকিছু বলতে হয় না। সময় আসলে সে নিজেই জেনে যাবে কে, তখন তার সমস্ত অহংকার দোলে মিশে যাবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বেয়াদব মেয়েটার কি অবস্থা করেছে তোর মাথার? চল তোকে হসপিটালে নিয়ে যাই। নাদিয়া আমার মাথায় হাত দিয়ে চেপে ধরে রেখেছে। তারপর রাফি আর সে মিলে আমায় হসপিটালে নিয়ে গেল। মাথায় অনেক কয়টা কাচের টুকরো ঢুকেছে। ডক্টর সেসব বের করে ব্যান্ডেজ করে দিল। এসব করে বাসায় ফিরতে ফিরতে প্রায় বিকাল হয়ে গেল। আসলেই মেয়েটা সাইকো, না হয় এত কিছুর পরেও আমাকে মারার সাহস করতে পারতো না। বাসায় এসে বিছানায় শুয়ে আছি। এক শোয়াতে রাত হয়ে গেল। রাতের বেলায় বিছানা ছেড়ে উঠে খেয়ে নিলাম, পরে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম ভাঙলো 10টায়। উঠে দেখি কলেজ টাইম পার হয়ে গেছে। এছাড়া আজ এমনিতেই কলেজে যাব না, শরীরের অবস্থা 12টা। সেখানে কলেজে গিয়ে কি হবে? তবে নাদিয়াকে একটু ফোন দিয়ে বলে দেই যে আজ কলেজে যাব না। অবশ্য না গেলে সে বুঝতে পারবে কেন কলেজে যাইনি। না, তাও জানিয়ে দেই। ফোনটা হাতে নিয়ে নাদিয়াকে ফোন দিব, তখনই দেখি নাদিয়ার 25টা মিস কল। আল্লাহ, এত কল কখন দিয়েছে সে? সাথে একটা মেসেজও আছে, তুই তাড়াতাড়ি কলেজ চলে আয়, এদিকে একটা ঝামেলা পেকে গেছে। নাদিয়ার এমন মেসেজ দেখে তাড়াতাড়ি শার্টটা গায়ে দিয়ে কলেজে চলে গেলাম। কলেজে পৌঁছে দেখি 15 থেকে 20টার বেশি গাড়ি কলেজ মাঠে দাঁড়িয়ে আছে। আর্মি, পুলিশ, আরো বড় বড় কর্মকর্তাকে দেখা যাচ্ছে। সাথে মায়ার বাবাও রয়েছে। এদিকে ক্লাস পুরোপুরি বন্ধ করে দিয়েছে শিক্ষকরা। সবাই কলেজ মাঠে দাঁড়িয়ে আছে। ছাত্র শিক্ষক কেউ বাদ নেই, সবাই চুপচাপ হয়ে আছে একদম। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম। মনের মধ্যে কেমন একটা কু ডাকছে, কিছু তো একটা হয়েছে কলেজে। ধীরে ধীরে সামনে যেতে দেখি সবার ভিড়ের মধ্যে একটা মানুষ চেয়ার নিয়ে বসে আছে। আমি লোকটাকে দেখেই পুরো অবাক। লোকটা আর কেউ নয়, তিনি হলেন আমার বাবা আফজাল সাহেব। কিন্তু তিনি এখানে কেন? আমি তাড়াতাড়ি পিছনের দিকে হাঁটা দিলাম। ঠিক তখনই সে চিরচেনা কণ্ঠে ডাক দিল, এ ছেলে, কোথায় যাচ্ছিস?
আমি চুপিচাপ জায়গার মধ্যে দাঁড়িয়ে পড়লাম, আর লোকটা চেয়ার থেকে উঠে এসে আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল। এই ছেলে, তুই এত পাষাণ কেন রে? কি করে আমাদের ছেড়ে এতটা দূর চলে এলি? চুপচাপ মূর্তির মতন দাঁড়িয়ে আছি, কি বলবো ভেবে পাচ্ছি না। মুখের বলি যেন মুহূর্তের মধ্যেই কোথাও উধাও হয়ে গিয়েছে। এদিকে কলেজের সবার যেন হুঁশি উড়ে গিয়েছে আফজাল সাহেব আমাকে জড়িয়ে ধরেছে দেখে। কারণ আফজাল সাহেব শহরের নামকরা পলিটিশিয়ান এবং এশিয়ার মধ্যে টপ বিজনেসম্যানের লিস্টেও রয়েছে। টিনার মতন ব্যক্তি কিনা আমার মতন ছেলেকে জড়িয়ে ধরেছে, সেটা ভেবেই যেন সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে।